আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। পড়ালেখা প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর সাদ ফ্রম চিটাগং মেডিকেল কলেজ। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে বা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো তোমাদের সাথে, সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে 9-10-এর স্টুডেন্টের অনেক এর জন্যই কিন্তু একটা ভয়ের বা একটা আতঙ্কের কারণ যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় আগের কনসেপ্ট কম থাকার কারণে অনেকেই এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝে উঠতে পারে না এবং এই শেষ পর্যন্ত এই চ্যাপ্টারটা অনেকেই দেখা যায় সৃজনশীলতা স্কিপ করে, এমসিকিউর জন্য অনেকে ঠিকমতো পড়ে যেতে পারে না। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কীভাবে কতটা সহজভাবে সুন্দরভাবে এই চ্যাপ্টারটা পড়া যায়। এই চ্যাপ্টারটা পড়া শুরু করার আগে আমি কিছু প্রাসঙ্গিক কথা বলতে চাই। সেটা হচ্ছে, প্রথমত এই চ্যাপ্টারে যে বিভিন্ন ধরনের অঙ্গাণু বা বিভিন্ন ধরনের টিস্যুগুলো নিয়ে আমরা পড়ব, সেগুলোতে খুব সংক্ষেপে যদি আমরা বলি, এগুলোর উপাদান এবং কাজ, এই দুটো জিনিস অবশ্যই মনে রাখতে হবে। উপাদান এবং কাজ, এই দুটো জিনিসকে যদি আমরা সাম আপ করে মনে রাখতে পারি, তাহলে জিনিসগুলো অনেকটা ইজি হয়ে যায়, বেশি কঠিন থাকে না। তো জীবকোষ ও টিস্যু, এই দুটো টার্ম সম্পর্কে আমরা বেশিরভাগই আগে থেকেই পরিচিত। তো জীবকোষ বলতে মূলত কী বোঝায়? আমরা যদি একদম সংক্ষেপেই বলি, জীবের দেহের যেই গাঠনিক এবং কার্যগত একক, অর্থাৎ যেই এককটা আমাদের দেহের বা যে কোনো জীবের দেহ গঠন করে এবং প্রতিটা কাজের ক্ষেত্রে যেটা একটা ইউনিট হিসেবে কাজ করে, সেটাই হচ্ছে জীবকোষ। অর্থাৎ জীবদেহের গাঠনিক ও কার্যগত একক হচ্ছে জীবকোষ। এবং এই ক্ষেত্রে লোই এবং সিকেভিজ নামে দুজন বিজ্ঞানী একটু আলাদাভাবে সংজ্ঞাটা দিয়েছেন। আমি লিখছি না, জাস্ট মুখেই বলছি। সেটা হচ্ছে, এটা কারণ এটা অতটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে যে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা যেসব যেই উপাদানটা পৃথক থাকে এবং যারা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজেদের প্রতিরূপ তৈরি করতে পারে। অর্থাৎ প্রতিটা জীবকোষের যে আবরণটা আছে, অর্থাৎ আমরা সবাই জানি জীবকোষে কিন্তু কোষঝিল্লি নামে একটা আবরণ আছে। এই কোষঝিল্লি আবরণটা কিন্তু বৈষম্যভেদ্য পর্দা, অর্থাৎ এটার মধ্য দিয়ে কিন্তু অভিস্রবণ হতে পারে। তাই এটা একটা বৈষম্যভেদ্য পর্দা এবং প্রতিটা জীবকোষ কিন্তু বিভাজনের মাধ্যমে তার প্রতিরূপ তৈরি করতে সক্ষম। এটাকে হচ্ছে মূলত জীবকোষ হিসেবে আখ্যায়িত করেছেন লোই এবং সিকেভিজ। এরপর আসি টিস্যু। টিস্যু কাকে বলা হয়? টিস্যু হচ্ছে একটা জীবকোষের একটা গ্রুপ বা একটা গোষ্ঠী, যারা একই জায়গা থেকে উৎপন্ন হয় এবং একই কাজ করে। অর্থাৎ টিস্যু হচ্ছে মূলত কোষ সমষ্টি বা কোষের সমষ্টি এই কোষের সমষ্টির কী থাকে? সাধারণত এদের দুইটা বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে তাদের উৎপত্তি একই এবং আরেকটা হচ্ছে তাদের কাজ একই, অর্থাৎ তারা সবাই মিলে একটা গ্রুপ হিসেবে একটা নির্দিষ্ট কাজ করে। তাহলে আমরা জানলাম যে কোনটা জীবকোষ এবং কোনটা টিস্যু। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আরেকটা টপিক, সেটা হচ্ছে যে কোষের প্রকারভেদে চলে যাব। তাহলে কোষের প্রকারভেদ। এখন কোষের প্রকারভেদ কিন্তু বিভিন্নভাবেই করা যায়। তো এক্ষেত্রে আমরা কোন ক্রাইটেরিয়ার আলোকে, কোন ভিত্তির আলোকে আমরা কোষটাকে প্রকারভেদ করব, সেটাই হচ্ছে কথা। তো আমরা প্রথমত নিউক্লিয়াসের ভিত্তিতে আমরা এক ধরনের কোষের প্রকারভেদ করতে পারি, যেটা হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষ। এবং আবার
তাদের কাজের ভিত্তিতে বিভক্ত করতে পারি তাদেরকে দুটো শ্রেণীতে, একটা হচ্ছে দেহকোষ, একটা জনন কোষ। তাহলে কোষের প্রকারভেদে একটা হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে, নিউক্লিয়াসের ভিত্তিতে কি কি হতে পারে, একটা হচ্ছে আদিকোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ, আরেকটা শ্রেণীবিভাগ হতে পারে কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে কি কি হতে পারে, এক ধরনের কোষ আছে যারা দেহ গঠনে অংশ নেয়, দেহের প্রতিটা অর্গানেই থাকে, আর আরেক ধরনের কোষ আছে যারা জনন কোষ গঠনে অংশ নেয়, অর্থাৎ প্রজননে সহায়তা করে। তাহলে আমরা এবার এই কোষগুলো সম্পর্কে একটু সংক্ষেপে জানি। তো এটাতে বেশি কিছু লাগে না। প্রথমত দেহকোষ হচ্ছে আমাদের বডিতে যত ধরনের অর্গান আছে, আমাদের মস্তিষ্ক, আমাদের ত্বক, আমাদের পাকস্থলী, আমাদের হাড় থেকে শুরু করে যত ধরনের অর্গানস আছে সবগুলোই কিন্তু দেহকোষ দ্বারা গঠিত। এবং এমনকি আমাদের যে জননাঙ্গ আছে, এই জননাঙ্গ কিন্তু দেহকোষ দ্বারাই গঠিত। তো তাহলে জনন কোষটা কি? জনন কোষ হচ্ছে শুধুমাত্র যারা গ্যামেট তৈরিতে, অর্থাৎ যারা নিষেকে সহায়তা করে। জনন কোষ কিন্তু জননাঙ্গ কিন্তু জনন কোষ দিয়ে গঠিত না, বরং নিষেকে যেসব কোষগুলো সহায়তা করে, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু, এগুলাই হচ্ছে শুধুমাত্র জনন কোষের মধ্যে পড়ে। আর বাকি কেউই কিন্তু জনন কোষে পড়ে না, বাকি সবাই কিন্তু দেহকোষের মধ্যেই পড়ে। তাহলে এটা এই পর্যন্তই, এতে আর তেমন বেশি কিছু প্রয়োজন নাই। তো আদি কোষ এবং প্রকৃত কোষ সম্পর্কে হালকা একটু ডিটেলস জানতে হয়। তো প্রথমত আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের মূল পার্থক্য হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে। তো তাহলে আদি কোষের ক্ষেত্রে আমরা প্রথমত কোন বিষয়টা থাকবে? প্রথমত একটা বিষয় হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াস সুগঠিত নয়। বিপরীতে প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস। আবার আদি কোষের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের রাইবোজোম ছাড়া কোনো ধরনের কোষীয় অঙ্গাণু নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, লাইসোজোম, সেন্ট্রোজোম, কোনো ধরনের অঙ্গাণুই কিন্তু এদের নাই। এদের মধ্যে কি আছে? শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে রাইবোজোম। শুধুমাত্র রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষের মধ্যে কি থাকে? রাইবোজোম সহ সকল কোষীয় উপাদান উপস্থিত থাকে। সকল কোষীয় উপাদান উপস্থিত থাকে। তাহলে এটুক পর্যন্তই হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে কোষের শ্রেণীবিভাগ। তো এটা আমি আবার একটু সাম আপ করছি। সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এবং এই আদি কোষের নিউক্লিয়াস কি থাকে না? সুগঠিত থাকে না, জাস্ট তাদের একটা শুধুমাত্র একটা বৃত্তাকার ডিএনএ থাকে, আর কিছুই থাকে না। আর আমরা যদি প্রকৃত কোষের নিউক্লিয়াস বলি, প্রকৃত কোষের নিউক্লিয়াসটা খুব সুন্দরভাবে সুগঠিত থাকে। অর্থাৎ আমরা যে নিউক্লিয়াসটা চিনি, একটা গোলাকার বস্তু যেটার মধ্যে চারিদিকে আবরণ থাকে, ভিতরে ক্রোমাটিন জালিকা থাকে, এই ধরনের আরও নিউক্লিওলাস থাকে। তো এটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস, যেটা প্রকৃত কোষে থাকে। এবং আদি কোষে কোনো ধরনের অঙ্গাণুই থাকে না, এক্সেপ্ট রাইবোজোম। শুধুমাত্র রাইবোজোম থাকে, আর বাকি কোনো ধরনের অঙ্গাণুই থাকে না। কিন্তু প্রকৃত কোষে রাইবোজোম সহ সকল ধরনের অঙ্গাণুই উপস্থিত, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট যদি উদ্ভিদ কোষ হয়, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের উপাদান এখানে উপস্থিত থাকে। তো এই হচ্ছে প্রকৃত কোষ। তো এইটুক পর্যন্ত হচ্ছে কোষের প্রকারভেদ। তাহলে কোষের প্রকারভেদের পরে এরপর আমরা চলে যাব কোষীয় অঙ্গাণুতে। কোষীয় অঙ্গাণুর আগে আমরা
আরও কিছু বিষয়ে একটু আলোকপাত করা দরকার। সেটা হচ্ছে প্রথমত একটা কোষ কী কী জিনিস দিয়ে গঠিত হয়। তো প্রথমত যদি কোষটা উদ্ভিদ কোষ হয় তাহলে তার আবরণ হিসেবে কি থাকে, কোষ প্রাচীর থাকে। অর্থাৎ আমি এখানে একটা বইয়ে সেভাবে দেওয়া নাই, তবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা এভাবেই ভাগ করছি। প্রথমত কোষের একটা আবরণ থাকবে। এই আবরণটা কি কি হতে পারে? এই আবরণের মধ্যে থাকতে পারে কোষ প্রাচীর। এটা কোথায় থাকবে? শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে। এরপরে আমরা যদি উদ্ভিদ প্রাণী সব ধরনের কোষের ক্ষেত্রেই বলি, সেই ক্ষেত্রে যেটা থাকবে এটা হচ্ছে কোষঝিল্লি। অর্থাৎ কোষঝিল্লি এবং কোষ প্রাচীর এই দুটো উদ্ভিদ কোষে দুটোই উপস্থিত থাকবে এবং প্রাণী কোষের মধ্যে শুধুমাত্র কোষঝিল্লি থাকবে। এই কারণেই কিন্তু আমরা দেখি যে কোষ প্রাচীর হচ্ছে মূলত একটা কি, কোষ প্রাচীর হচ্ছে একটা মূলত জড় এবং শক্ত একটা জিনিস। এই কারণে গাছের উদ্ভিদের দেহটা কিন্তু খুবই শক্ত হয়। আমাদের দেহ কিন্তু ওই তুলনায় অনেক সফট থাকে। আমাদের দেহের অধিকাংশ অঙ্গই কিন্তু নরম থাকে, কিন্তু উদ্ভিদের অধিকাংশ অঙ্গই কিন্তু আমাদের দেহের তুলনায় হার্ড থাকে, শক্ত থাকে। এই গেল আবরণ। এরপরে যেটা থাকে এটা হচ্ছে কোষীয় অঙ্গাণু। এবং আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কিন্তু আবার কোষীয় অঙ্গাণুর মধ্যে পড়ে না, বরং নিউক্লিয়াস কোষীয় অঙ্গাণুর বাইরেই আলাদা একটা অর্গান বা কোষের কেন্দ্রিকা, কোষের নিয়ন্ত্রক, অনেক কিছুই একে বলা হয়ে থাকে। তাহলে এখন কোষীয় অঙ্গাণু কী কী আছে? কোষীয় অঙ্গাণুর মধ্যে অনেক ধরনের অঙ্গাণুই আছে। প্রথমত আমরা প্রথমেই কোষীয় অঙ্গাণুর মধ্যে অবশ্যই উল্লেখ করব সেটা হচ্ছে রাইবোজোম। কারণ এই রাইবোজোমটা কিন্তু সব জায়গায় থাকে। এরপরে যেটা আছে গলজি বডি, আমরা উল্লেখ করতে পারি গলজি বডি বা গলজি বস্তু। এরপরে এন্ডোপ্লাজমিক জালিকা। এরপরে থাকতে পারে মাইটোকন্ড্রিয়া থাকে অধিকাংশ কোষে, এবং মাইটোকন্ড্রিয়া তো আলাদা একটা নাম আছে, সেটা হচ্ছে তাকে কোষের শক্তিঘর বলা হয়। এরপরে যদি উদ্ভিদ কোষ হয়, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। এরপরে আমরা এখানে আরও উল্লেখ করতে পারি সেটা হচ্ছে সেন্ট্রিওল থাকতে পারে বা সেন্ট্রোজোমও বলা হয়, এবং লাইসোজোম থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি কোষীয় অঙ্গাণু। এর বাইরে আরও দু একটা আছে যেগুলো এখানে আর উল্লেখ করছি না আমি, তুলনামূলক কম ইম্পর্টেন্ট। আর নিউক্লিয়াসের কথা তো বললামই। তো এগুলো হচ্ছে মোটামুটি কোষীয় অঙ্গাণু। তো এরপরে আমরা এবার আস্তে আস্তে এক একটা অঙ্গাণু সম্পর্কে জানি। তো প্রথমত এখানে আমাদের আবরণ সম্পর্কে আমাদের জানা দরকার। আবরণের মধ্যে তো দুটো থাকতে পারে, কোষ প্রাচীর এবং কোষঝিল্লি। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কোষঝিল্লি দুটোই থাকে, আর প্রাণী কোষে শুধুমাত্র কোষঝিল্লি থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবে, এবং নেক্সট ভিডিওটাতে আমরা কোষের আবরণ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। সালামু আলাইকুম।